বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বাঘশাবক উদ্ধার মাসিমপুর প্রথম খণ্ডে চাঞ্চল্য। অর্থের বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া নামে প্রতারণা, অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন ভুক্তভোগীরা। শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক আসাম বিশ্ববিদ্যালয়ের নাম, অভিমত বিডিএফ এর। ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা পক্ষে করা হলো আয়োজন। এবার সংবাদ বিস্তারিত। শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর প্রথম খণ্ডে উদ্ধার হলো বাঘশাবক। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি দোকানে প্রকাশ করে বাঘশাবকটি। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে পড়ে এটি। স্থানীয় জনগণ বাঘশাবককে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন। এদিকে খবর পেয়ে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে ছুটে এসে এটিকে উদ্ধার করে। উল্লেখ্য, বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে বারবার জনবহুল এলাকায় চলে আসছে বন্য প্রাণীরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসসালামু আলাইকুম, নমস্কার। তো আপনারা ইতিমধ্যে দেখরা আমরা মাসিমপুর প্রথম খণ্ডে একটা বাঘ ধরা পড়ছে। তো বাঘটা ধরা পড়ছে এমন সুন্দর রশি রশি লাগে, তার ফাও বান্ধিয়েও তখন রাখা হয়েছে। তো ডিপার্টমেন্টও ফরেস্ট ডিপার্টমেন্টও খবরও পৌঁছানো হয়েছে ইতিমধ্যে। সে বাঘে ধরছে। ও দেখো একটা ছেলে, মানে ডেঞ্জারাস ছেলে আছে না, আচ্ছা কিরকম ধরলায় এমনি হে কিছু শতানি করছে না? ও দেখো ছেলেটা তাজ্জব, মানে জখম আছে না। ও দেখো কুটিমুটি এটা ছেলের ট্যালেন্ট, মানে তোমার নামটা কিটা? খুরশিদ আলম। মানে তার ট্যালেন্ট মানে অ্যাকচুয়ালি আমরা স্যালুট জানাই। অ্যাকচুয়ালি দেখাই না তার ট্যালেন্টটা কত। তোমার বয়স কত? বা তোমার বয়স কত? হ্যাঁ, মানে খামরও মারার চেষ্টা করছে না। তো আপনারা দেখিতরা অ্যাকচুয়াল যে বাঘটা মানে ও ছেলেটাও ধরছে, মানে তার ট্যালেন্টে অ্যাকচুয়ালি ধন্যবাদ দেওয়া যায়। যে একটা গ্রামও ও গরুর মধ্যে আসলো, ও গরুর ভিতরে থেকে এই বাঘটারে ধরা হয়েছে। ওই গরুর ভিতরে ঢুকে গেছিল, আর ওই ছেলেটায় ওই বাঘটারে বাঘর লগে ফাইট করিয়া মানে জয় করিয়া লাস্টে তারে পাকড়াও করতে মানে ইয়ে হয়েছে। আপনারা দেখতে পারতেন, আমি দেখাই পুরা তার চেহারাটা। ও যখন দড়ি আত্মও বান্ধিয়ে রাখি দিয়েছে, মানে তার ট্যালেন্টটা তখন অ্যাকচুয়াল ট্যাঙ্ক বানটা বা একটু লুজ করে দিলে মনে বলা আসলে। হ্যাঁ, লুজ আছে না। তো দেখতে পাত্রা কত মানুষ দেখিতরা, পুরা চতুর্দিকে মানুষ মানে মানুষের ভিড়। তো ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টও খবর পৌঁছানি হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট আইতরা আইতারা ধরিয়ে নিবা। তো দেখতে পারবেন আপনারা একদম প্রকৃত বাঘ যেখানে হয়। মাসিমপুর প্রথম খণ্ড আমরা বর্তমান নবনির্বাচিত এপি আবুলেশনের গড়ের মানে কিনারেও যে ঘটনাটা ঘটছে, এমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না অবশ্য। যাই হোক, একটা ছেলের অক্রান্ত পরিশ্রমের ফলে ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ছেলেটা বাঘটারে ধরছে। ওই ছেলেটা বহুত মানে মেহনত করিয়া এই তারা পাকড়াও করতে সুবিধা হয়েছে আর কি। জনসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ ছিল শিলচর ভঙ্গুর এলাকার নিশীথ রঞ্জন দাস নামে এক প্রতারক। 2 বছর পর অবশেষে বহু খোঁজাখুঁজির পর পাকড়াও করতে সক্ষম হন ভুক্তভোগীরা। শুক্রবার নিশীথ রঞ্জন দাস নামে ওই প্রতারককে আটক করে তারাপুর পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। সাংবাদিকরা অভিযুক্ত নিশীথকে জিজ্ঞাসা করলে সে জানান, তার সঙ্গে গুয়াহাটির হরিপ্রসাদ চেতিয়ার নামে এই ব্যবসায়ী, গুয়াহাটি হাইকোর্টের এক উকিল অভূত কলিতা সহ শিলচরেরও বেশ কজন জড়িত রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা ওই চাকরির পারপাস নিয়ে। কেন টাকা নিয়েছে ওদের থেকে? তারা চাকরি হইয়া। কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা। তুমি কি সরকারি চাকরি করো না? সরকারি বিভাগে? না না। কিরকম চাকরি দেবে ওদেরকে? মানে গুয়াহাটির একজন দাদা, কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। কি করে? তাই এই
এইভাবে এই কাজ করে আর কি। কিসে কাজ করে? ভাই তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেত্রালয় ঠিক অপোজিট, হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে। তারপরে আমিও লোভে পড়ছি, ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব। তারপরে আমার কইছে, হওয়ার পরে এই পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচারের হে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে। ওই পার্থদার আমার কইলো, বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান বাইরে দিল, তান বাইরে থ্রু আইসে পার্থ চক্রবর্তী, তারাপুর শিববাড়ি রুটে। তারপরে তাই নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি। মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে? না না, আমি গেছি না, তারা আমার কিনারে আইছে। এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইছে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক্ষ আমি বললি বিশুর গানা পরে বিশু আমার কইছে, আমি কইছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়ে। তারা গেছে গিয়ে দেখছে, তারা বুঝিয়ে তারা কনভিন্স হয়েছে, তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাতার পরে গুয়াহাটি গিয়া। হ্যাঁ হ্যাঁ আমার নিয়ে গেছে, হ্যাঁ ওই তো। হ্যাঁ 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 তারা দিছে, তারা টাকা দিছে, আমি নিয়ে হরিদারে দিছি। তারা 70 লাখ টাকা, 70 লাখ না, এই আপনার 22 লাখ টাকা টোটাল। একবার 17 লাখ, সরি 17 লাখ। এখন যে বলতে 22 লাখ, না না সরি 17 লাখ। তুমি 42 লাখ বুঝলে না? না না, এটা তো তারা যারা যে আছে, যে অন্য যারা আছে, যে তারা তো এটাতে কিছু নাই। তারা কইছে না আমরা তো এটাতে যাইতাম না। টোটাল কত টাকা দিছো? আমি তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার 17 লাখ টাকা। বাকি এরিয়া থেকে? বাকি এরিয়া তো নাই, এখানে আমার ভাই আছে, আমার এখানে মানে কোন জায়গা? আমরা মেডিকেল সাইডে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে। এটা তো আমি কেন সব মিলে কত? টোটাল আমি তারে দিছি 42 লক্ষ টাকা। 42 লাখ টাকা হরিপ্রসাদ চেতিয়ারে। এই 42 লক্ষ টাকা তুমি কালেকশন করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আমি তানে দিছি। কেমনে ক্যাশ? না তার অ্যাকাউন্টে দিছি, গুগল পেতে দিছি। হরিপ্রসাদ গুয়াহাটি তার বাসা, মানে তাই মানে এক্স্যাক্টলি কিটা করে আমি ওটা ভালো থেকে জানি না। মানুষ নিয়ে গেলে গুয়াহাটিতে চাকরি দেবে বলে ভেরিফিকেশন করালে হাইকোর্টে গিয়ে কিরকম করালে হাইকোর্টে ভেরিফিকেশন? মানে এটা তো আপনার ওয়াটার ইস্যু ডিপার্টমেন্টে, তাই আমরা কইছি এটাতে চাকরি। কত তারিখ গেছিল নিয়ে? এটা তো দাদা এক্স্যাক্ট আমি আজকে থেকে ধরুন না 8-9 মাস আগে, দুর্গাপূজার আগে। আচ্ছা, দুর্গাপূজার আগে যুব সংঘ পেপারে অ্যাড বাইর হইছে। এই আপনার হাইলাকান্দি যারা কেস ছিল ওদের, ওই তো তারা এখানে কইছে কেন সবের যে ভেরিফিকেশন করার লাগে। তখন 3900 একটা কেস নাম্বার আছিল, ওই কেস নাম্বারে পেপার দিছে আমার সব ক্যান্ডিডেট গেছে শিলচর সাব ডিভিশন অফিসে। তারা তো এই কেসটা করছে না। না না না, এটা তো যারা করছিল তার নাম ওই তো এখানেও তারা কইয়া দিছে। ফেক লিস্টটা কে বানাইছে? ফেক লিস্টটা কে, ওইটা তো আমি কইতে পারতাম না। যেটা আমারে স্যারে দিয়া দিছে, আমারে হোয়াটসঅ্যাপে দিয়া দিছে ওই হরিপ্রসাদ চেতিয়া। হ্যাঁ তাই আমি স্যার ডাকি, তাই না আমার যেটা দেয় আমি তার সঙ্গে সঙ্গে এটা পাঠাইয়া দিই। তার লগে কেমন পরিচয় তোমার? তার সঙ্গে আমি তো গুয়াহাটি থাকি, তো তাই নিকেন আমার সঙ্গে দেখা হইছে। স্যারে তোমার কিটা কিটা দেয়? আর তো ডকুমেন্টসগুলো দিছে। কি কি ডকুমেন্ট দেয়? এই যে আপনার এই কি বলে হয় এটা, লিস্ট নাম, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে যে আজকে হাইকোর্টে কি অর্ডার বাইর হয়েছে, এই ধরনের আমার সব কিছু দেওয়া গেছে। এসব তো অনলাইনেই পাওয়া যায়। মানে তাই অনলাইন পাওয়া যায় কিনা, তাই না আমার তখন তো অনলাইন নেই, তারা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিত। তো আমার এরপরে লাস্টে তাই একটা হোয়াটসঅ্যাপে অফলাইনে আসতো তোমার কাছে? না না, ডিরেক্ট কল করতো, করে আমার হোয়াটসঅ্যাপে তাই নাম্বার দিয়ে দিত। হরিপ্রসাদের কিতা খবর? তাই না এক্সাক্ট আমি কইতে পারি না। তাই না আমার কইলো যে তার বাসা তো যোরহাট। হ্যাঁ তাই মানে কোন এমএলএ এর সঙ্গে তাই থাকে বা কন্ট্রাক্টারি করে, তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন থেকে এখানে পরিচয়। কিরকম? মানে আমি গুয়াহাটি থাকি, তাই না আমার কিনারও থাকে। আমার একজন দাদা হে মারা গেছে, অসিতাবা বিশ্বাস, সঞ্জুদা। এ হলো আপনার নেতালার ঠিক অপোজিট 101 প্রশান্ত ভিলা, এখানেও থাকতো। ওই সঞ্জুদার বন্ধু হইলো হরিদা। সেখানে যাওয়ার পরে ওই সঞ্জুদায় কইলো যে আমার ভাই, ওই হরিদার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো ওই দাদা পরিচয় হইতে তারপরে তাই না আমার একদিন কইলো আর কি যে নিশ্চিত এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরিব, যদি তোর কেউ জানে। আমি বলছি দাদা আমি যেটা রিস্ক লাগে যদি এটা হয় না, হ্যাঁ ওই পরে তাই নিটা আমার কইলো। তো আমি পার্থদা গেল, তুমি তোমার রিস্ক লাগে যখন বুঝেছো, তোমার কেউ যদি হয় বুঝেছো, এটা তোমার নিজের মানুষই করিছো, বাকি মানুষকে কেন তোমরা কনভিন্স করলে? বাকি তো আমি কেউ কনভিন্স করি নাই, তারা সব আমার কেন গেছে গিয়ে আমার প্রেশার করছে। তুমি লইলি টাইম তারা আমার প্রেশার করছে দাদা। আমি একটা লোভে পড়ছি যে না এর যদি ভালো হয়। কত পার্সেন্টেজ পাইতে? আমি কোনো পার্সেন্টেজ পাইছি না, বিনা পয়সা। আমি বিনা পয়সা। তারা এই ধরনের কথা কাছ থেকে কত টাকা লইছো? এখানেও তো আমার কাছে যার মানে যতজন আমার জানা আছে, যতজন নাই তোমার সব মনে আছে, কার কাছ থেকে কত লক্ষ টাকা লইছো? বিষয়ে দিছে 6 লক্ষ টাকা। তারপরে কুনাল বতই দিছে 1,80,000 টাকা। না না, তারপরে আপনার রাজুপুর কাছ তো দিছে আপনার 4,45,000। দীপক কুমার নাগ তাই দিছে 8.5 লাখ। তারপরে আপনার
মহিলা একজন কি নাম ছিল তার মেল লাগি হ্যাঁ তাইন দিছিল 90,000 টাকা তাইনকার মধ্যে তাইন টাকা ঘুরাইয়া পাইছে তাই বুঝি 1,07,000 টাকা তাইন ঘুরাইয়া টাকা পাইছে তাইন ঘুরাইয়া 34,000 টাকার মতো না আরো কত আছে আমার ডায়েরি জায়গা আর কে নাম বল ওই তাইন আর তো কেউ নাই এখানে তোমার আত্মীয়-স্বজন আমার আত্মীয়-স্বজন তো আমার ভাই আছে মামাতো ভাই আছে এই সিন্ডিকেটটা কবে থেকে চলছে তোমাদের দাদা সিন্ডিকেট তো এটা মানে আছে তো 2 বছর আগে দাদার সঙ্গে 2 বছর থেকে তোমরা সিন্ডিকেট চালাই হ্যাঁ, মানে মানে- চাকরি দেওয়ার নামে তাইন আমার কইছে আর তো আমি কেউরে কইছি না তাই 2 যখন বছর থেকে চাকরি দিতে পারছো না কেন তুমি তারা এখানে সরকারে তো এখানে কাজ করেন না তো আমরা তো বারবার আমি প্রশ্ন করছি দাদা আমার পয়সা নিচ্ছেন চাকরিটা দিন তাই না আজকে এইটা কজ আছে পূজার বন্ধ অমুক ইলেকশন তোমার সাথে শিলচরে কে আছে শিলচর তো আর কেউ নেই দাদা গুয়াহাটিতে কে আছে ওই তো হরিদার সঙ্গে আমি খালি পরিচয় কোর্টে কে আছে কোর্টে তো আমার একজন আছে তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছিল কে? অনুপ কলিতা কি করে তাই তো হাইকোর্টে অ্যাডভোকেট হাইকোর্টে অ্যাডভোকেট অনুপ কলিতা অনুপ কলিতা আর আরেকজন আছে তার বাসাটা আপনার একজ্যাক্ট কইতে পারি না তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর তার নাম হইল মহাদেব কাকতি ঠিক আছে দাঁড়া তুলে দাঁড়া আমার নাম দীপালি দে আমার মেয়ের কাছ থেকে টাকা নামে আর চাকরি দেবো বলে টাকা কোন নিয়েছে ডিপার্টমেন্টে চাকরি দেবে ওয়াটার রিসোর্সে কত টাকা নিয়েছে 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছেন হ্যাঁ কিরকম এসে অ্যাপ্রোচ করেছে আপনাদের কাছে ও নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির হ্যাঁ ও নিয়ে এসেছিল আমাদের করে কি বলেছিল এসে যে চাকরি দিবে এরকম আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম না ও বলছে হবেই চাকরি যাচাই করে এখন কি বেরোলো এখন তো আর হবে না এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন না ও টাকাও দিতে চায় না এখন আপনারা কেস করবেন জানি না সবাই কিরকম ইয়ে করবে আমি তো আর একলা কিছু করলে হবে না আপনারা কতজন অনেকজন আছে আমাদেরকে 2বার গুয়াহাটিতে নিয়েছে যেরকম অনেক টাকা গুয়াহাটি কোথায় নিয়ে গেছে ওই নিয়ে আপনার স্টেটমেন্ট এখানে দিব পিছন থেকে প্রম্পট করবে না গুয়াহাটি নিয়েছে ওই নিয়ে কয়েক কার কাছে দেখাইছিল কি করলো এইরকম করছে পরে আবার আমরা অনেক টাকা গুয়াহাটিতেও খরচা হয়েছে আচ্ছা আপনার তেল আমার নাম দীপালি দে আমার মেয়ের নাম নবনীতা দে গোট তারাপুর স্টেশন রোড প্রথম ধরনের কইলে আমার নাম রাজুপুর কাইস্ত আপনার বাড়ি আমার তারাপুর মদন মোড় রোড আমি ওকে চিনি না নিশ্চিত যে ওকে আমি চিনি না আমার লাগাগল্লির দশকরগল্লির যে বিশু যে সৌমিত্র যদিও আমার ছোট ভাই ওর সাথে আমরা ছোটতনে পরিচয় ও একদিন এসে বললো যে রাজুদা যে রাজুদা এরম এরম আমরা বউ এসে বলেছে আপনাকে এই বিশু সৌমিত্র বলছে যে রাজুদা এরম এরম আমি আমার বউয়ের লাগে আর আমার চাকরির লাগে পয়সা দিছি তে তুমি দিবাই নি বৌদির লাগিয়া আমি যে পয়সা দিতাম আমি তার রিক্স কে থাকো আমি আছি তুমি চিন্তা করিও না ওই কথাতে মানে আমি তো তারে চিনি না বিশুর সোর্সে আমি পয়সা দিছি হ্যাঁ বিশুর সোর্সে আমি তারে চিনি না বিশুয়ে কোয়া বিশুর লোক আমার ছোটতনের লেনদেন আমার লাগাগল্লির ওই সোর্সে আমি তারে পয়সা দিছি ওই পাট করে মোর দেন 4.5 লাখ টাকা আমার কিরকম দিয়েছেন এটা আমি বিশুতে দিছি অনলাইনে বিশুয়ে ট্রান্সফার করছে ফার্স্টের দিকে লাস্ট ডকুমেন্ট সব ডিটেলস আছে আর লাস্টের দিকে একটা পেমেন্ট বোধহয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি আর একটা 4 লাখ টাকা 4.5 লাখ আর একটা পয়সা মনে হয় আমি ক্যাশ দিছি তারে আচ্ছা এখন কি চান তখন তো আর কি তারে তো আর পাই না কার চাকরির জন্য আমার ওয়াইফের বয়স কত 38 এই সেম ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্সের তো কথা কইলো কই একবার গুয়াহাটি নিয়ে হাইকোর্টও ভেরিফিকেশন করাইছে হাইকোর্টের ভিতরে হাইকোর্টের ভিতরে নিয়ে কিরকম ভেরিফিকেশন সব ডকুমেন্ট লইছে হাতের ছাপ লইছে হাতের ছাপ লইছে ইয়ে লইছে লইয়া ভেরিফিকেশন করাইছে এরপরে একদিন পেপারও দিল যে পেপারও দেখবাই আপনারা কি কোর্টের ভিতরে গেছিলেন হ্যাঁ ওখানে মানুষ ছিল হ্যাঁ মানুষ আছে ভেরিফাই করেছে হ্যাঁ একটা রুমের ভিতরে ভেরিফাই করেছে রুমের ভিতরে ভেরিফাই করেছে এরপরে একদিন কইলো পেপারও দেখবা আপনি ওয়াটার রিসোর্স এইরকম ভেরিফিকেশন ইয়ে হইব তখন আপনার যাইবা আমরা যুগসংখ্যা দেখছি দেখিয়া গেছি সরকার যে এতগুলো এক্সাম ছাড়ছে আপনারা ওইসব দেখছেন না যে এক্সাম নিয়ে মানুষ চাকরি পাচ্ছে না টাকা দিয়ে চাকরি হয়ে যায় এটাই তো আমরা সবচেয়ে বড় ভুল হয়েছে এটাই আমরা ভুল হয়েছে বিরাট বড় ভুল হয়েছে এটা মানে আমরা মিসগাইড হয়েছি আমরা এই ব্রেনের ফাংশন গেছে কি পার্টিকুলার টাইমে আপনার জানার মতো এরকম কত মানুষ আছে যে ওকে এরকম টাকা দিয়েছে আমার জানা মতো তো তারাপুরের বিশুর থ্রোতে যে 5-6 জন এরা মানে বিশু নিয়ে গেছে ওদেরকে এই বিশুর থ্রোতেই তারা আইছে তারা তো ঠিক আর তো বাকি কেউ তো আমি চিনি না সবাই এখন কি চান কত কিটা পয়সাটা বাইরে যেত আর কিটা আর আদারওয়াইজ আর কিটা এফআইআর লাগি আজকে তারা ধরিয়ে আনছে তখন থানার ইনচার্জের মধ্যে কথা আপনি বললেন যে বিশু যে নাম উল্লেখ করলেন বিশু কি এই ঘটনা আছে নাকি আপনার কি সন্দেহ না 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 ও না ও পয়সা দিয়েছে ও ইনোসেন্ট ও জানে না ওর ফিলিং কি যে আমার যদি হয়ে যায়
রাজু দ্বারা যদি একটা কাজ হয়ে যায় এরকম ওই সেন্সে কইছে আর কি। যারা আপনারা আটক করেছেন তার নাম কি? তার নাম তো নিশীথ রঞ্জন দাস, তার বাড়ি? বাসা তো মেডিকেলের এখানে। কতদিন থেকে এরকম করছে? আমি তো জানি না, আমরা তো 2022-এ পয়সা দিছি, এর আগের পরের ঘটনা বলতে পারি। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির পোষণ, ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই অসার মন্তব্যে আবার বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন রাজনৈতিক নেতা, জাতীয়তাবাদী সংগঠনের কর্মকর্তা তথা বুদ্ধিজীবীরা বারবার এই বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এই অসার বিতর্কের স্থায়ী অবসান কল্পের প্রয়োজনে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এবারে 19শে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন। তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন, এমনকি ভাষা শহীদ স্টেশনের দাবিকেও মান্যতা দিয়েছেন। জয়দীপ বলেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের একমাত্র সংগঠন যারা অসম সাহিত্য সভার এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে, কিন্তু সমস্ত প্রক্রিয়ায় জল ঢেলে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের দেওয়া ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের বক্তব্য। তিনি বলেন, এর জন্য প্রকারান্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। তিনি বলেন, 19শে মে মতো গুরুত্বপূর্ণ ও আবেগিক দিনে কাদের বিশ্ববিদ্যালয়ের ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হবে তা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসম সাহিত্য সভার প্রতিনিধিদের এদিন আমন্ত্রণ জানানো অবশ্যই যুক্তিযুক্ত, কারণ তা উভয় উপত্যকার মধ্যে ভুল বুঝাবুঝির অবসানে ভূমিকা নিতে সক্ষম। বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে এদিন বলেন যে এই বিতর্কিত অধ্যাপক বরাকবাসীকে প্রকারান্তরে অপমান করেছেন এবং ভিত্তিহীন বক্তব্য রেখেছেন। তিনি বলেন, এই বিতর্কের স্থায়ী অবসান করতে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস পুস্তক আকারে প্রকাশ করতে হবে। তিনি এদিন আরো বলেন, আর না হলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক, তাহলে সমস্ত বিতর্কে ভাটা পড়বে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসাম বিশ্ববিদ্যালয় নয়, বারবার একই বিতর্ক তৈরি হয়। ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী এরা বারবার এটাকে আসাম চুক্তির ফলাফল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমরা আগেও এটা দেখেছি। ইদানিং সাম্প্রতিক জনৈক অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এসে এই কথা বলেছেন। এই নিয়ে এবার সারা বরাক জুড়ে বিতর্ক চলছে। এবার 19শে মের উল্লেখযোগ্য ঘটনা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম সাহিত্য সভার প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা ভাষা শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা ভাষা শহীদদের মান্যতা দিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশনের দাবিকেও তারা মেনে নিয়েছেন। তাদের এই পদক্ষেপকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরাও চাই সমন্বয়। পুরনো কথা ভুলে যাওয়াই উচিত যদি সমন্বয় ঠিকঠাক থাকে। কিন্তু এক জনৈক বিতর্কিত অধ্যাপক যিনি ওই দিন আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আবার একই কথা পুনরাবৃত্তি করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফল, তাতে বোঝা যাচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য অন্য কিছু ছিল বা থাকতে পারে। তিনি শুধু এটা করেননি, তিনি ওই দিন 19শে মের মতো একটা আবেগিক দিনে এখানে আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের অবদানকে উচ্চকিত করার চেষ্টা করেছেন। আমরা বলতে চাই যে আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের এটি দুঃসহ বেদনা জড়িত আছে। নেলি গহপুরের হত্যাকাণ্ড আমরা জানি। 19শে মের মতো আবেগিক দিনে, গুরুত্বপূর্ণ দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই ধরনের কথাবার্তা ওঠানো, এটা চাটুকারিতা বা যাই হোক, তা কিন্তু বরাকবাসী হিসেবে আমরা একদমই পছন্দ করিনি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। আসাম সাহিত্য সভার প্রতিনিধিদের তারা ডাকতেই পারেন, কারণ আসাম সাহিত্য সভা একটি প্রাচীন সংগঠন এবং তারা প্রথমবারের মতো এবার ভাষা শহীদকে শ্রদ্ধা জানাতে এসছেন। কিন্তু সেই মঞ্চে কারা ভাষণ দেবেন, কোন অধ্যাপক ভাষণ দেবেন, তা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং উপত্যকায় অনেক প্রাজ্ঞ, অনেক অধ্যাপক রয়েছেন, শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন, যাদের বক্তা করলে এই হয়তো বিতর্ক তৈরি হতো না। তাই
এই ব্যাপারে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না বলে আমরা মনে করি। শনিবার সকাল 10:30 1 ঘণ্টাব্যাপী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডির প্রাঙ্গণে বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে 15 দিন ব্যাপী স্বচ্ছতা পক্ষের অঙ্গ হিসেবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া ছাত্রছাত্রী ও ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে পরিবেশকে কিভাবে আমাদের আশপাশে পড়ে থাকা আবর্জনাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে সুন্দর ও সুস্থ রাখা যায় এই বিষয়ে পথনাটিকা সহ ওপিডি চত্বরে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণকে সচেতন করার এক বার্তা পৌঁছানোর প্রশংসামূলক প্রয়াস চালান। এদিন উপস্থিত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবার উন্নতির জন্য প্রায় 80 লক্ষ টাকার যন্ত্রপাতি দিয়েছেন এবং প্রায় সময়ই এইভাবে ওনারা বিভিন্ন সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা কাজে সহযোগিতা করে থাকেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অজিত দে, ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রজনীশ কুমার ও শ্রেয় কুমার সহ অন্যান্য কর্মকর্তা এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রী সহ আরো অন্যান্য চিকিৎসকেরা। নর্থ ইস্ট নিউজের বরাবলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কর্পোরেশন শ্রীপুরা যেটা আমাদের এখানে রিজিওনাল অফিস আছে, ওরা শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন, যেটাকে ওনারা বলছেন স্বচ্ছতা পাকওয়াড়া। এর অঙ্গ হিসাবে ওনারা একটা পথনাটিকার ব্যবস্থা করেছিলেন, যেখানে শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্লিনলিনেস। তারপরে ওনারা একটা প্রোগ্রাম করেন ক্যাম্পাসের ভিতরে, আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্লিনলিনেস ড্রাইভ একটা করেছেন। তো ওইখানে এটাকে ক্লগিং বলে, মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় লিটার্সগুলো, ওটার উপরে একটা মানে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে। তো আমি পাওয়ার গ্রিড কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন। যেরকম রিসেন্টলি ওনারা প্রায় 1 কোটি 80 লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে, যেটা মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে খুবই মানে একটা বিরাট বড় সাহায্য আমাদের করবে রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে। তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন, যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন। ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন, সাথে আমাদের ছাত্ররাও ছিল। সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন ক্যাম্পাস, হেলদি ক্যাম্পাস এই স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে। তো বৃষ্টির জন্য ইনিশিয়ালি একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি চলে গেছে, আমরা সুন্দরভাবে কার্যক্রমটা করতে পেরেছি। ধন্যবাদ। শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের জমাজলের সমস্যা নিয়ে প্রত্যেক বছর স্থানীয় জনগণদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান গতকাল সংবাদ মাধ্যমের কাছে স্থানীয় জনগণ। সংবাদটি বের হতেই শনিবার দুপুরে বিজেপি দলের শিলচরের 3 মণ্ডলের যথাক্রমে নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, মধ্য শহর মণ্ডলের সভাপতি হিরো চৌধুরী ও শিলচর ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস সহ বিভাগীয় কর্তৃপক্ষরা উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন ও ক্ষুব্ধ জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং জমাজলের সমস্যাটি নিষ্কাশনের বিষয়ে শান্তিপূর্ণভাবে পরামর্শ দেন। মুক্তারাম রোডের সভাপতি শ্রীকান্ত দাস বলেন, প্রত্যেক বছর বৃষ্টির মৌসুমে মুক্তারাম রোড সংলগ্ন পিছনের দিকে পলিস্টিরের কালিকৃষ্ণের জমাজলগুলির সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমাজলগুলি গলিতে এসে থেমে থাকে। বিগত দিনে আরো জমাজলের সমস্যা ছিল, কিন্তু বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতা বহুলাংশে জমাজল থেকে রেহাই পেয়েছে। আগামী দিনে আশা করছি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিভাগীয় কর্তৃপক্ষরা যদি আরেকটু বিশেষভাবে গুরুত্ব দেয়, তাহলে মুক্তারাম রোডের জমাজলের সমস্যা থেকে নিষ্কাশন পাবেন ওনারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। আমরা নিউ শিলচর মণ্ডলের তথা শিলচরের 3 মণ্ডলের সভাপতি আর ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এখানে আইসি। গতকালকে আমরা একটা এই নিউজ চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছি আপনার এনকেটিভি আর বার্তা লিপির মাধ্যমে, যে এখানে একটা ভিডিও করা হয়েছে। তো ভিডিওর মধ্যে আমরা যে লোকাল বাসিন্দা যারা আছেন তারা খুব সুন্দরভাবে বিধায়ক মহাশয়ের রিকোয়েস্ট করছেন যে আমরা জমা জলের সমস্যাটা একটু আমরা কমাইয়া দিন, যেহেতু আমরা এখানে জমা জলের সমস্যা হয়। বিগত দিনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হওয়ার পরে এখানে তারা আমরা এখন আইয়া প্রথমে সবের লগে যোগাযোগ করছি। প্রেসিডেন্ট স্যারও আসুন, এখানে প্রেসিডেন্ট মহাশয় আসুন,
সেক্রেটারি মহাশয় আসুন, তারা কইছেন যে না এই বিধায়কের কাছে যতটা অ্যাপ্লিকেশন দিয়েছেন তারা এখন পর্যন্ত এই প্রত্যেকটা কাজ তারা রয়েছে। এখানে মনে হয় 34 লাখের কাজ হয়েছে অলরেডি বিধায়ক হওয়ার পরে। তারপরেও এখানে পিডাব্লিউডির মাধ্যমে এখানে আশুতোষ লেন হইয়া ইব্রাহিম লেন হইয়া একটা ড্রেনেরও ধরা হয়েছে, আর একটা ড্রেন টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টরও পাইছেন আমরা অম্বরীশ রায় মহাশয়। এদিকে আরেকটা মেইন রোড হইয়া ক্রস কালভার্ট একটা করা হয়েছে, দেখবো আপনারা যেতে সময় এটা ক্রস কালভার্ট বিধায়ক মহাশয়ের সময় করা হয়েছে, দীপাঞ্চ চক্রবর্তীর সময়। প্লাস আরেকটা ড্রেন এটারও টেন্ডার প্রসেস হয়েছে, আমার এখানে বিধায়কের নমিনি আছেন হিরক চৌধুরী মহাশয় হইতে পারবা, তাই বাকিটা বুঝাইয়া ডিপার্টমেন্টের পিডাব্লিউডির তারাও আসেন। ঠিক আছে, ধরুন আজকে নিউ শিলচর এলাকায় কিছু কিছু জায়গায় এখনও জলের প্রবলেম আছে, কিন্তু বিধায়ক কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে আজকে তারাপুর এলাকা শিববাড়ি সিঙ্কিং জোন যেটা আছে, আজকে 50 বছরে কাজ হয়নি। আমরা দেখেছি কংগ্রেসের যখন সরকার থাকতো তখন 5 কোটি 10 কোটি, এবং গত যে টার্ম ছিল সেই টার্মেও 10 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু কোথায় জলের তলে চুলিয়ে গেল আমরা জানি না। কিন্তু আজকে একটা শিববাড়ি সিঙ্কিং জোনে একটা পার্মানেন্ট কাজ হচ্ছে, এবং এই পার্মানেন্ট কাজ 100 বছর পর্যন্ত টিকবে এবং এলিভেটেড রোড হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম বিধায়কের চেষ্টায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী একজন বিধায়কের কাজ আজকে 5 বছর আগে অনেক প্রবলেম ছিল, শিলংপট্টিতে প্রবলেম ছিল, এখন শিলংপট্টির লোকরা বলছে যে বিধায়ককে ধন্যবাদ দিচ্ছে এবং কোনো প্রবলেম নেই। সেই অম্বিকাপট্টিও গত বছর প্রবলেম সলভ হয়ে গেছে, শুধু চার্চ রোডের এলাকাতে একটু প্রবলেম ছিল, কিন্তু কিছুদিন আগে ড্রেন করার পরে চার্চ রোডে এই যে বৃষ্টি হয়েছে বা গত বছর বৃষ্টি হয়েছে চার্চ রোডে জল নেই। এই নিউ শিলচর এলাকায় আমরা দেখেছি যে এখানে আজকে আমরা ক্রস কালভার্ট হয়েছে, এখান থেকে আজকে জাগৃতি ক্লাব থেকে একটা ফান্ড স্যাংশন হয়েছে, কবরস্থান অবধি 2-3টা কালভার্ট হবে। এই আপনার রাঙ্গিরখালে বিধায়ক 40 কোটি টাকা আরবানের তরফ থেকে কাজ চলছে, আপনারা দেখছেন। তারপর আজকে এই কোপারেটিভ লেন, যে কোপারেটিভ লেনের লাস্ট মাথা থেকে একদম ডাঙ্গিরখালে গিয়ে জল পড়বে। আজকে এই যে এইখানে সমস্যাটা এইদিকে কিন্তু জল আসছে না, জলটা ওই দিক থেকে আসছে, যেটা আমরা স্থানীয় জনসাধারণ আমরা মুক্তারাম রোড কনকপুর পার্ট 2 অন্তর্গত আমরা জলের সমস্যায় ভুগতেছি, এটা একদম বাস্তব কথা। জল চারিদিক থেকে আসে, এখন এই সমস্যায় মানে আমরা দুর্বিষহ, ঘরের ভিতরেও জল ঢুকে, রাস্তার উপরে তো আছে হাঁটু জল। ইদানিং যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে প্রচুর জল ঢুকেছে আমাদের গলিতে। এটার কারণ হইল একটা এই সিন্দুরের এই দিকের এটা লাইন কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে, এই জন্য পল্লীশ্রী লেন, কালীকৃষ্ণ লেনের জলগুলা, মহাপ্রভু লেনের সব জল আমাদের মুক্তারাম রোডে আসে, আর এটা সামনের দিকে গিয়ে আমাদের রাস্তার উপর দিয়ে ওই মেইন ল্যান্ডার সাথে কানেক্টিভিটি করতেছে। ওদিকে আমাদের এখানকার এরিয়ার ঘরের ভিতরে অনেক লোকের বাড়িতে জল, এই নোংরা জলে স্কুল কলেজে যাওয়ার জন্য বাচ্চা কাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে এইটাই অনুমতি জানাই যে জলদি সে জলদি এই কাজটা যাতে সমাধান হয়। তারপরে যে ডেভেলপমেন্ট কমিটির যে কাজ, আর ডেভেলপমেন্ট কমিটি কাজ করেছে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে আমরা অনেক সাহায্য পেয়েছি। 3-4 দফায় আমরা এখান থেকে ফান্ড এনে আমাদের রাস্তা আগে কাঁচা ছিল, এখন মানে ব্লক হয়েছে, রিটার্ন ওয়ালও হয়েছে, কিন্তু বাইরের জল আমাদের ব্যাকএন্ড প্লটের ভিতর দিয়ে জল ঢুকে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য একটা মাস্টার ড্রেনেজের দরকার। কনকপুর রাঙ্গিরখাড়ি রোডের যে অ্যাপ্রোচ মেইন রোড আছে, এটাতে যদি বড় একটা ড্রেনেজ করা যায় আর ক্রস কালভার্ট দিয়ে রাঙ্গিরখালের সাথে সংযুক্ত করা যায়, তাহলে এটা আমাদের সমস্যার সমাধান হতে পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। আমরা যে যত সময় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে যখন আমরা গেছি অ্যাপ্লিকেশন নিয়ে, আমাদের কাঁচা রাস্তা আজ পাকা হয়েছে, প্লাস রিটার্ন ওয়াল হয়েছে, সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু মিডিলের পোর্শনটা আমাদের নিচু হয়ে গেছে, এই জন্য জমা জল আমাদের মানে খুব কষ্ট ভোগাচ্ছে।
না আমরা একটাই কথা পার্মানেন্ট সলিউশন যেটা হইল গিয়া প্রপার ড্রেন স্যারের কাছে রিকোয়েস্ট আমরার গলির ওয়েস্ট জল বা বৃষ্টির জল সব যাতে গিয়া ডাইরেক্ট পড়তে পারে এত বড় খাল সামনে আমরা তাইটার লাগে একটা স্টেপ নেব আর আমরা কিছু করার নাই ড্রেন 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 আর কিছু লাগে না আমরা তো কৃতজ্ঞতা কাছে আজকে 8 বছর ধরে আমরা ড্রেন ড্রেন কইরাম আর কোন লজ্জা লাগে ড্রেনের কথা কইতে তবু আমি কইরাম স্যারের রিকোয়েস্ট করি লাস্ট একবার ভোটের আগে আমরা একটা ড্রেনের একটা মানে আমরা যাতে আশ্বাস পাই যেটা হইতো নেক্সট ইয়ার যাতে আর ড্রেনের কষ্ট করতে লাগে না সোনার এসএমডি রোডের বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো ওএসিস ফ্যান্স ক্লাব। শনিবার সকালে সোনাই বাজারের মতিনগর রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেক প্রতিবাদী কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ প্রত্যাহার করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ওএসিস ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়মিয়া বলেন, প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে সোনাই মতিনগর দ্রুত সড়কে সংস্কার কাজ করে দেবে, তবে আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে গণতান্ত্রিকভাবে তারা ফের আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। রাস্তা সংস্কারের দাবিতে সোনাই এসএমডি রোডের অবরোধ এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওএসিস ফ্যান্স ক্লাবের সহসভাপতি মুন্না লস্কর, উপদেষ্টা বাবলু মজুমদার, অমিত চৌধুরী, শাহারুল মজুমদার, কালাম শেখ, ফরিদ শেখ, জমির লস্কর, মুকিত চৌধুরী সহ স্থানীয় জনতা। নর্থ ইস্ট নিউজের বরাক বেরিয়ে নিউজের সুজিত চক্রবর্তী প্রতিবেদন। বিনিময়ে আজকে রাস্তা রিপেয়ারিং ও রাস্তার কাজ হয়, কিন্তু আমরা সোনাই সমষ্টি দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি। এরপরে সোনাই সার্কেলের দৃষ্টি আকর্ষণ করার কারণে আজকে সেকেন্ড স্যাটারডে হওয়ার কারণে সোনাই সার্কেল ম্যাডামও নাই, স্যারও নাই, তখন সোনাই সার্কেল থেকে 2 জন প্রতিনিধি তারা পাঠাইছেন। তো তারা গেছে দাবি তুলিয়া ধরছি, আর আগামী সোমবারে একটা আসাম ওএসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করবো সোনাই সার্কেলও। তারপরে যদি 1 সপ্তাহের ভিতরে না হয় আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। এই আন্দোলনের ডাক শুনিয়া আমরা বিধায়কের প্রতিনিধি বাপ্পি ভাই আর সোনাইয়ের বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ভূইয়া সাহেবের লগে আমরা ফোনে আলাপ হয়েছে, ওইয়া তাইন কথা দিছেন যে আগামী যে বখরা ঈদের ভিতরে তাইন এই যে সোনাই মতিনগর রোড থেকে লাগাই আমজুরঘাট পর্যন্ত রাস্তার যেটা বেহাল পরিস্থিতি তাইন এটা লইয়া পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এসডিও স্যারের লগে আলাপ করছেন। করিয়া বিধায়কের প্রতিনিধি আমার বাপ্পি ভাই আমার জানাইছেন যে ঈদের আগে এই পূর্ত বিভাগের অফিসাররা লইয়া এটা রিপেয়ারিং এর কাজ হইব, আর আমরা সহযোগিতা এটা রাস্তার কাজ করিয়া দিবা, এইটা ঈদের ভিতরে হইব। তো আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা তার কথা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম। আর যদি কোনো কারণবশত 1 সপ্তাহের ভিতরে যদি আমরা রাস্তা রিপেয়ারিং দেখি হইছে না, আমরা যেরকম কথা দিছিলাম বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, গ্রাম গল্লির থেকে বিভিন্ন জনগণ লইয়া গাড়ি চালক হল লইয়া আমরা রাস্তা অবরোধ করবো। এটা কোনো কম্প্রোমাইজ হইতো না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করবো। ওগুলি আমরা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। বাকশাবক উদ্ধার মাসিমপুর প্রথম খণ্ডে 4 জন। অর্থের বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া নামে প্রতারণা, অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন ভুক্তভোগীরা। শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক আসাম বিশ্ববিদ্যালয়ের নাম, অভিমত বিডিএফ এর। ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা পক্ষে করা হলো আয়োজন। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসর, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবর দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।